মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। বইটির সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। আমি হারিয়ে গেলেও কেউ আমার কথা মনে করবে না। তুমি দুটি সন্তানের বাবা, তোমার স্ত্রী রয়েছে, তাদের ফেলে তুমি কেন অকালে চলে যাবে? ফুলার সাহেবকে মারার পর আমি সেখানে দাঁড়িয়ে থাকব, তুমি পালাবে। তোমাকে বাঁচতেই হবে, সেই জন্যই আমি এসেছি। আমাকে বাঁচাবার জন্য তুমি এসেছো? হঠাৎ তোমার এই আত্মত্যাগের সেন্টিমেন্ট উতলে উঠল কেন? তুমি গাছপালা ভালোবাসো, ওদের নিয়েই তো থাকলে পারতে। আমি গাছপালা ভালোবাসি বলে মানুষকে ভালোবাসতে পারবো না? তুমি গোয়ারের মতো মরতে যাচ্ছ জেনেও আমি কোনো ফুল গাছের দিকে হাঁ করে চেয়ে থাকবো? আমার স্মৃতিতে মায়ের কোনো মুখ নেই। আসামের মানচিত্রই যেন সেই মা। এই প্রথম আমি আসামে যাচ্ছি, নিয়তি আমাকে টেনে নিয়ে যাচ্ছে সেখানে। শেষে কি মায়ের কোলে গিয়ে আমি চির ঘুমে ঘুমোবো? শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস প্রথম আলোর দ্বিতীয় খণ্ড। বরিশালের সভায় চলেছেন কলকাতার অনেক মানিজন ও বয়কট আন্দোলনকারীরা। আগেই জানানো হয়েছিল যে কলকাতা থেকে আগত নেতাদের খুব ধুমধামের সঙ্গে মিছিল করে নিয়ে যাওয়া হবে অতিথি ভবনে। হঠাৎ কি এমন হলো, কেউ অভ্যর্থনা জানাচ্ছে না। এখানে সবাই যেন শোক সভায় দাঁড়িয়ে আছে। স্টিমার থেকে বন্দে মাতরম ধ্বনি উঠল, তবু তীর থেকে সাড়া এলো না। এবার দেখা গেল পিছনে দাঁড়িয়ে আছে গোর্খা পুলিশ বাহিনী। স্টিমারের লোকেরা ভাবল, তাহলে কি স্টিমার থেকে নামা ঠিক হবে? অশ্বিনী দত্ত তো অকুত ভয়, তিনিও কি পুলিশকে ভয় পেলেন? তাহলে কি সম্মেলন বাতিল হয়ে গেছে? ভিড়ের মধ্যে দেখা যাচ্ছে অশ্বিনী দত্তকে, ধুতি আর ফতুয়া পরা রোগা পাতলা মানুষ। তিনি হাত তুলে কি যেন বলছেন, শোনা যাচ্ছে না। অন্যদের আপাতত স্টিমারেই থাকতে বলে সুরেন্দ্রনাথ, বিপিনচন্দ্র আর কৃষ্ণকুমার মিত্র এই তিনজন নামলেন। এগিয়ে এসে তাদের উষ্ণভাবে আলিঙ্গন করলেন অশ্বিনী দত্ত। সুরেন্দ্রনাথ জিজ্ঞেস করলেন, কি ব্যাপার অশ্বিনীবাবু, সবাই একেবারে চুপচাপ? জনতার দিকে তাকিয়ে দেখলেন, শুধুই নিঃশব্দ নয়, লোকেরা গম্ভীর, বিরক্ত এবং যেন ক্ষুব্ধ। অশ্বিনী দত্ত থুতনি চুলকোতে চুলকোতে বললেন, একটা মুশকিল হয়ে গেছে। ম্যাজিস্ট্রেট ইমারশন সাহেবের কাছে আমি কথা দিয়েছি, এখানে চেঁচামেচি করা যাবে না, আর আপনাদের নিয়ে শোভাযাত্রায় বন্দে মাতরম ধ্বনিও দেওয়া যাবে না। সে কি, আপনি এরকম কথা দিলেন কেন? বিপিনবাবু না হলে যে সম্মেলনই বন্ধ হয়ে যায়। ম্যাজিস্ট্রেট সাহেব সম্মেলনের অনুমতিই দিয়েছেন এই শর্তে, এখান থেকে মণ্ডপে যাওয়া পর্যন্ত স্লোগান দেওয়া বন্ধ রাখতে হবে, বেশি দূরের রাস্তা নয়। এরপর অশ্বিনী দত্ত সুরেন্দ্রনাথের হাত জড়িয়ে ধরে বললেন, শুধু এইটুকু মেনে নিন। অগত্যা, তাই করা যাক। কিন্তু কৃষ্ণকুমার সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানিয়ে বললেন, না, বরিশালের মাটিতে পা দিয়ে আমরা পুলিশের ভয়ে কাচুমাচু হয়ে থাকবো? লোকে আমাদের কাপুরুষ ভাববে। বিপিনচন্দ্র মাথা নাড়লেন, তিনিও কৃষ্ণকুমারকে সমর্থন করেন। অশ্বিনী দত্ত বললেন, তাহলে যে সব আয়োজন পণ্ড হয়ে যায়, ওরা সম্মেলন চালাতে দেবে না। একটুক্ষণ তর্ক বিতর্ক চলল। সম্মেলন বন্ধ হয়ে যাক এটা কেউ চায় না। শেষ পর্যন্ত ঠিক হলো, তবে এখান থেকে শোভাযাত্রাও হবে না। নিঃশব্দ শোভাযাত্রা মানেই পরাজয়। তার বদলে প্রতিনিধিরা স্টিমার থেকে নেমে যার যার নির্দিষ্ট বাসস্থানের দিকে চলে যাক। অশ্বিনী দত্ত বললেন, সভাপতির জন্য 4 ঘোড়ার গাড়ি সাজিয়ে রেখেছিলাম, তাহলে শোভাযাত্রা হবে আগামীকাল। সুরেন্দ্রনাথ স্টিমারে ফিরে এসে সকলকে বোঝাতে লাগলেন। রাগে গজরাতে লাগলেন কৃষ্ণকুমার ও আরও কয়েকজন। ছোকরারা হাসাহাসি করতে লাগলো দূরে দাঁড়িয়ে। পরদিন সম্মেলনের উদ্বোধন। কলেজ প্রাঙ্গণে বিশাল মেরাব বাঁধা হয়েছে।
ছোট ছোট বালকেরা প্রবেশদ্বারের কাছে দাঁড়িয়ে আছে ফুলের ডালি নিয়ে। মাননীয় অতিথিদের মাথায় পুষ্পবর্ষণ হবে। কাছের একটি বাড়ির ছাদ থেকে মহিলারা করবেন শঙ্খধ্বনি। রাজবাহাদুরের হাভেলি থেকে শুরু হবে শোভাযাত্রা। একেবারে পুরোভাগে 4 ঘোড়ার গাড়িতে বসেছেন মূল সভাপতি আব্দুল রসুল ও তাঁর স্ত্রী। পিছনে পদব্রজে আসছেন সুরেন্দ্রনাথ, বিপিনচন্দ্র ও অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ। তারপর অন্যান্য প্রতিনিধি ও ছাত্ররা। সকলে একসঙ্গে বন্দে মাতরম ধ্বনি দিতেই ঘোড়া ছুটিয়ে কেম্প নামে একজন পুলিশ সার্জেন্ট এসে বলল, বন্ধ করো, বন্ধ করো, ওই বন্দে মাতরম চলবে না। অশ্বিনী কুমার তাড়াতাড়ি এগিয়ে এসে বললেন, সে কি কথা? ম্যাজিস্ট্রেট সাহেবের সঙ্গে আমার চুক্তি হয়েছিল, স্টিমার ঘাটায় আমরা স্লোগান দিয়ে অভ্যর্থনা জানাতে পারবো না। সে কথা আমরা রেখেছি। আজ কেন নিষেধ করছেন? ওসব জানি না। রাস্তায় ওই স্লোগান দেওয়া যাবে না। এই সার্কুলার তো জারি রয়েছেই। তোমরা স্লোগান দিলে আমি মিছিল বন্ধ করে দিতে বাধ্য হব। কৃষ্ণকুমার উত্তেজিত হয়ে চেঁচিয়ে বললেন, তাহলে দরকার নেই, সম্মেলন বন্ধ হয় হোক, আমরা বন্দে মাতরম বলে জেলে যাব। সুরেন্দ্রনাথ এগিয়ে এসে হাত তুলে কৃষ্ণকুমারকে থামিয়ে বললেন, আরে দাঁড়ান দাঁড়ান, অত মাথা গরম করছেন কেন? পুলিশ সাহেবকে আমি জিজ্ঞেস করছি। আচ্ছা, আমাদের সম্মেলনের সময় আমরা ঘেরা জায়গার মধ্যে বন্দে মাতরম বলতে পারবো তো? সেখানে আপনারা যা খুশি করুন, রাস্তায় ওসব চেল্লামিল্লি চলবে না। ঠিক আছে, রাস্তায় বন্দে মাতরম বন্ধ থাক, তার বদলে গান চলুক। গান সম্পর্কে কোনো সার্কুলার নেই। চারণকবি মুকুন্দ দাস রয়েছেন গানের দলে। তিনি উদাত্ত গলায় গান ধরলেন, আমরা নেহাত গরিব, আমরা নেহাত ছোট, তবে আছি 30 কোটি ভাই, জেগে ওঠো। আমরা নেহাত গরিব, আমরা নেহাত ছোট, তবে আছি 30 কোটি ভাই, জেগে ওঠো। আমরা নেহাত গরিব। শোভাযাত্রাটি সবেমাত্র এগোতে শুরু করেছে। অমনি পাশের একটি বাড়ি থেকে হৈ হৈ করে বেরিয়ে এলো বারিন, হেম, উপেন আর ভরতের দল। তারা লাফাতে লাফাতে বন্দে মাতরম ধ্বনি দিয়ে নাচতে লাগলো। অন্যদের দিকে তাকিয়ে বলল, ভাই বন্দে মাতরম, যদি বাঙালির বুকের পাটা থাকে তাহলে গলা ছেড়ে হেঁকে বলো বন্দে মাতরম। প্রথম আমাদের সঙ্গে যোগ দিল অ্যান্টি সার্কুলার সমিতির সদস্যরা। তারপর যেন দাবানলের মতো ছড়িয়ে গেল বন্দে মাতরম ধ্বনি। মিছিলের সকলে একযোগে বন্দে মাতরম বলে চিৎকার করতে করতে আকাশ বাতাস কাঁপিয়ে দিল। আর পুলিশের নিষেধ কেউ মানবে না। কয়েক মিনিটের মধ্যে ছুটে এলো গোর্খা বাহিনী। নির্মমভাবে লাঠি চালাতে লাগলো নির্বিচারে। তারপর এলো অশ্বারোহী বাহিনী। সাধারণ মানুষ যেন উন্মাদ হয়ে গেছে। এত পুলিশ দেখেও তারা থামে না। মার খেয়েও তারা ধ্বনি দিচ্ছে। স্বেচ্ছাসেবকরা প্রথমে বড় বড় নেতাদের সরিয়ে নিয়ে গেল নিরাপদ দূরত্বে। কিছুক্ষণ পরেই তারা আবার ফিরে এলেন। জনসাধারণ থেকে তারা বিচ্ছিন্ন হতে চান না। তারাও পুলিশের লাঠি অগ্রাহ্য করতে চান। কেউ কেউ আহত হলেন। কয়েকজন অজ্ঞান হয়ে পড়ে গেলেন মাটিতে। বারিন, হেম, ভরতের দল পুলিশের সঙ্গে ইঁদুর বিড়াল খেলা খেলছে। পুলিশ তাড়া করে এলে তারা দৌড়ে পালাচ্ছে কাছাকাছি গলির মধ্যে। আবার অন্য গলি দিয়ে ফিরে এসে প্রবলভাবে বন্দে মাতরম বলে পুলিশকে খেপাচ্ছে। কেউ কেউ আড়াল থেকে ইট বর্ষণও করছে পুলিশের ওপর। এক জায়গায় একটি যুবককে ঘিরে ফেলেছে 3-4 জন গোর্খা। সবাই মিলে তাকে প্রহার করছে। তার মাথা ফেটে রক্ত গড়াচ্ছে। দূর থেকে কেউ একজন চেঁচিয়ে উঠল, মনোরঞ্জন বাবুর ছেলেকে মেরে ফেলল। তখন অনেকেই চিনতে পারল ওই যুবকটি বিশিষ্ট নেতা মনোরঞ্জন গুহ ঠাকুরতার পুত্র চিত্তরঞ্জন। সেও অ্যান্টি সার্কুলার সোসাইটির সদস্য। বন্দে মাতরম ধ্বনি কিছুতেই ছাড়বে না বলে প্রতিজ্ঞা করেছে। মার খেতে খেতেও সে গলা ফাটিয়ে বন্দে মাতরম বলে যাচ্ছে। একসময় সে বাঁচবার জন্য পাশের পুকুরে ঝাঁপিয়ে পড়ল। তাতেও নিস্তার নেই।
একজন গোর্খাও সঙ্গে সঙ্গে পুকুরে নেমে পড়ে লাঠি চালাতে লাগলো তার সর্বাঙ্গে। শত শত লোকের চোখের সামনে এই ঘটনা ঘটছে। দূরের জনতা থেকে ছুটে বেরিয়ে এলো একজন অচেনা যুবক, তার হাতে একটা বাঁশ। সে চেঁচিয়ে বলল, বাঙালি কি মরে গেছে? আমাদেরই একজন সাথীকে পুলিশ মারছে, আর আমরা চুপ করে দাঁড়িয়ে তা দেখব? বাঙালি এত কাপুরুষ! আজ ওই শালা পুলিশেরই একদিন কি আমারই একদিন। বারিনার হেম লাফিয়ে এসে সেই যুবকটিকে দুদিকে চেপে ধরে বলল, করছেন কি? পুলিশকে মারলে যে আপনাকে এখানেই শেষ করে দেবে। তারা টানতে টানতে যুবকটিকে সরিয়ে আনলো। পুলিশকে মারলে কি হয় তা আমার চেয়ে বেশি কেউ জানে না। পুলিশকে একটা মাত্র ঘুষি মেরেছিলাম বলে আমাকে নিদারুণ অত্যাচার সইতে হয়েছে। জেল খাটতে হয়েছে 1.5 বছর। কিন্তু কিন্তু পুকুরটার দিকে তাকিয়ে থাকতে থাকতে আমি নিজেই চঞ্চল হয়ে উঠলাম। চিত্তরঞ্জন মার খেতে খেতে অবশ হয়ে যাচ্ছে, গলার আওয়াজ হয়ে গেছে ক্ষীণ। এবার যে ছেলেটি জলে ডুবেই মারা যাবে। পুকুরের পাড়ে এত পুলিশ দাঁড়িয়ে আছে যে কেউ ওদিকে যেতে সাহস পাচ্ছে না। ভরত তীর বেগে ছুটে সেই পুলিশদের ভেদ করে ঝাঁপিয়ে পড়ল জলে। চিত্তরঞ্জন ডুবে যাবার ঠিক আগের মুহূর্তে তার জামার কলার ধরে টেনে তুলল। ভরতের কাঁধে পুলিশের লাঠির একটা বাড়ি পড়ল। ভরত গ্রাহ্য করল না। চিত্তরঞ্জনকে নিয়ে সে সাঁতরাতে লাগলো পুকুরের অন্য পাড়ের দিকে। চিত্তরঞ্জন একেবারে জ্ঞান হারায়নি। আচ্ছন্ন গলায় বলল, আমাকে জেলে নিয়ে যাচ্ছ? আমি জেলে যাব না, আমাকে মেরে ফেলো, মেরে ফেলো আমাকে। বন্দে মাতরম, বন্দে মাতরম। ভরত তার সঙ্গে গলা মিলিয়ে বলল, বন্দে মাতরম। কিছুটা দূরে কৃষ্ণকুমার মিত্র একজন কনস্টেবলের হাত থেকে লাঠি কেড়ে নিয়েছেন। অন্য কয়েকজন পুলিশ তাকে মারতে আসতেই তিনি বললেন, সাবধান, এরপর কিন্তু রক্তগঙ্গা বয়ে যাবে। কেম্প সাহেব তক্ষুনি এসে পড়লেন সেখানে। কৃষ্ণকুমার বললেন, আপনি কি করছেন বুঝতে পারছেন না? পুলিশদের লেলিয়ে দিয়েছেন। মানুষজন যেরকম ক্ষেপে উঠছে, এরপর যে কোনো মুহূর্তে এখানে বিরাট মারামারি শুরু হয়ে যাবে। দোষ তো আপনাদেরই, আমার কথা শোনেননি। ঠিক আছে, আপনাকে গ্রেফতার করলাম। কৃষ্ণকুমার এবং অন্যান্য নেতারাও বলে উঠলেন, আমাদেরও গ্রেফতার করুন, আমরাও দায়িত্ব নিতে চাই। কেম্প কিন্তু শুধু সুরেন্দ্রনাথকে ধরে নিয়ে চলল। অন্য নেতারাও চললেন ম্যাজিস্ট্রেটের বাংলোর দিকে। এদিকে মিছিলের সামনের দিকটা বন্দে মাতরম ধ্বনি দিতে দিতে সভা মণ্ডপে পৌঁছে গেছে। রসুল সাহেবকে সভাপতির আসনে বসিয়ে সভার কাজ শুরু করে দেওয়া হলো। অনেকেরই ধারণা, পুলিশ যেরকম আচরণ করা শুরু করেছে তাতে এই সভাও হয়তো বন্ধ করে দিতে চাইবে। হ্যাঁ, তার আগে যতক্ষণ চালানো যায়। সুরেন্দ্রনাথ গ্রেপ্তার হয়েছে শুনে সকলেই দারুণ উত্তেজিত। বিভিন্ন বক্তা তীব্র ভাষায় বক্তৃতা দিতে শুরু করলেন। কিছুক্ষণের মধ্যেই মনোরঞ্জন গুহ ঠাকুরতা তাঁর পুত্র চিত্তরঞ্জনকে নিয়ে উপস্থিত হলেন সেখানে। চিত্তরঞ্জনের মাথায় ব্যান্ডেজ বাঁধা, গায়ের জামা রক্তাক্ত। তিনি চেঁচিয়ে বললেন, আমার ছেলের এই রক্তপাত কি বৃথা যাবে? সহস্র কণ্ঠের সেই না ধ্বনির মাঝেই ভিড়ের মধ্য থেকে কারা যেন বলল, প্রতিশোধ চাই, প্রতিশোধ চাই, রক্তের বদলে রক্ত। আরও কিছুক্ষণ পরে আমরা খবর পেলাম, বেশি গোলমালের আশঙ্কায় ম্যাজিস্ট্রেট সাহেব সুরেন্দ্রনাথকে কারাগারে না পাঠিয়ে জামিনে মুক্তি দিয়েছেন। স্বেচ্ছাসেবকরা সুরেন্দ্রনাথকে নিয়ে আসছে সভায়। বক্তৃতা থেমে গেল। সকলে উন্মুখ হয়ে তাকিয়ে রইলাম পথের দিকে। সুরেন্দ্রনাথ এসে পৌঁছতেই বহু লোক ছুটে গেল তাঁর পদধূলি নিতে। সভাস্থল বন্দে মাতরম ধ্বনিতে কম্পিত হতে লাগল। সুরেন্দ্রনাথ মঞ্চে উঠে বললেন, বরিশালে সাধারণ মানুষ আজ যে মনোবলের পরিচয় দিয়েছে তা অভূতপূর্ব। আজ নতুন করে বয়কটের শপথ নিতে হবে। যদি বেশি সময় না পাওয়া যায় তাহলে এখনই আমি শপথ বাক্য পাঠ করছি।
আপনারা সবাই সঙ্গে সঙ্গে উচ্চারণ করুন। জগদীশ্বর ও জন্মভূমির নামে প্রতিজ্ঞা করিতেছি যে আমরা সাধ্যমতো বিদেশি পরিত্যাগ এবং স্বদেশী দ্রব্য ব্যবহার করিব। কোনো অত্যাচারেই আমরা নতি স্বীকার করিব না। সুরেন্দ্রনাথের বক্তব্য শেষ হবার পরই সভাপতি রসুল সাহেব উঠে দাঁড়িয়ে বললেন, বেশি সময় পাওয়া যাবে না এই আশঙ্কা করা হচ্ছে, তাই আমিও আগেভাগেই একটা বিষয় পরিষ্কার করে নিতে চাই। বয়কট প্রসঙ্গে হিন্দু মুসলমান সহযোগিতা সম্পর্কে নানা প্রশ্ন উঠেছে। আমি মনে করি হিন্দু ও মুসলমান এই উভয় জাতি অছেদ্য বন্ধনে আবদ্ধ। আমরা এক জননী ও জন্মভূমির সন্তান এবং আমাদের রাজনৈতিক স্বার্থ হিন্দুর সঙ্গে অভিন্ন। ধর্ম সম্বন্ধীয় ব্যাপারে আমাদের স্বার্থ চীন, তুরস্ক ও জাঞ্জিবার দেশীয় মুসলমানদের সঙ্গে এক হতে পারে, কিন্তু রাজনৈতিক অভিযানে আমরা স্বদেশীয় হিন্দু ও খ্রিস্টানদের সহযাত্রী। হিন্দু মুসলমান নির্বিশেষে সকলেই করতালি দিয়ে অভিনন্দন জানালো তাঁকে। বরিশাল শহরে বেশ কিছু খ্রিস্টান রয়েছে, তারাও এসেছে। সভাস্থলের একদিক থেকে সেই খ্রিস্টানরা উঠে দাঁড়িয়ে সহমত জানালো। তারপর একের পর এক বক্তা উঠে দাঁড়িয়ে বর্ণনা দিতে লাগলেন সরকারি দমন নীতির। কলেজ প্রাঙ্গণে যখন এই সভা চলছে, সেই সময় কীর্তনখোলা নদীতে একটি নৌকোয় এসে পৌঁছলেন রবীন্দ্রনাথ। তিনি ত্রিপুরা রাজ্যে গিয়েছিলেন রাজকার্যের এক সংকটে মহারাজ রাধা কিশোরকে পরামর্শ দিতে। সেখান থেকে কুমিল্লা হয়ে আসতে তাঁর কিছুটা দেরি হয়ে গেছে। বরিশালে রাজনৈতিক সম্মেলনের সঙ্গে সঙ্গে একটি সাহিত্য সমাবেশও হবে। তিনি সেই সমাবেশের সভাপতি। সাহিত্যের মাধ্যমেই বিভক্ত বাংলার ঐক্য বেশি করে প্রতিষ্ঠা করা যাবে। লাখুটিয়ার জমিদার দেবকুমার রায়চৌধুরী রবীন্দ্রনাথকে আতিথ্য দেবেন, আগে থেকেই ঠিক হয়ে আছে। রবীন্দ্রনাথ জল ভালোবাসেন বলে শহরের মধ্যে না গিয়ে তিনি নদীর ওপর একটা বজরাতেই থাকবেন। নৌকো ছেড়ে সবেমাত্র বজরায় এসেছেন রবীন্দ্রনাথ। বিশ্রামেরও সময় পেলেন না। স্বেচ্ছাসেবকরা ছুটে এসে তাঁকে আজকের ঘটনার বিবরণ জানালো। গোর্খা পুলিশ শহরে তাণ্ডব শুরু করেছে। শিশু বৃদ্ধ নির্বিশেষে অনেককে আহত অজ্ঞান করে দিয়েছে তো বটেই, আগুন লাগিয়ে দিয়েছে বহু দোকানে। এরই মধ্যে সভা চলছে, আপনি শিগগির সেখানে চলুন। রবীন্দ্রনাথ সব শুনলেন, তারপর বললেন, না, আমি যাব না। সে কি, আপনি যাবেন না? লোকজন মহা উত্তেজিত হয়ে আছে, আপনার কথা শুনলে তারা প্রেরণা পাবে। আমি সাহিত্য সভার জন্য এসেছি, রাজনৈতিক সভায় তো বক্তৃতা দেওয়ার কথা ছিল না আমার। এমন যে ব্যাপার হবে কেউ কি জানতো? কলকাতায় রাখি বন্ধনের দিন আপনি যেমন মিছিল করেছিলেন, এখানে আজ যদি আপনি একবার গিয়ে দাঁড়ান, হাজার হাজার মানুষ আপনাকে অনুসরণ করবে। এখন তো বহু স্থানেই মিছিল হয়, আমার আর মিছিলে দাঁড়াবার প্রয়োজন দেখি না। তবু স্বেচ্ছাসেবকরা পিড়াপিড়ি করতে লাগলো। একবার চলুন, আমরা আপনাকে ঘিরে থাকবো, আপনার ধারে কাছে কেউ আসতে পারবে না। পুলিশ যদি লাঠি তোলে আমরা মাথা পেতে নেব। রবীন্দ্রনাথ চুপ করে রইলেন। সেই রাখি বন্ধনের মিছিলের পর রবীন্দ্রনাথ আর বিশেষ কোনো প্রতিবাদ মিছিলে যাননি, সভা সমিতিতেও যান না। অনেকের ধারণা হয়েছে রবীন্দ্রনাথ ইচ্ছে করে নেতৃত্ব থেকে সরে যাচ্ছেন। সেটা কি কোনো ভয়ে? দু একটি সভায় এ নিয়ে তাঁর নামে বক্রোক্তিও করা হয়েছে, তাও রবীন্দ্রনাথের কানে এসেছে। রবীন্দ্রনাথ সত্যি উৎসাহ হারিয়ে ফেলেছেন অনেকখানি। জাতীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের ব্যাপারে আমি অনেকখানি ভূমিকা নিয়েও এখন আর মন লাগাতে পারছি না। অতিরিক্ত বাগাড়ম্বর বা আস্ফালন আমার চরিত্র বিরোধী। দেশের স্থায়ী মঙ্গলের জন্য কিছু করতে গেলে ধীর স্থিরভাবে এগোতে হয়, কিন্তু অনেক নেতা গভর্নমেন্টের বিরুদ্ধে স্পর্ধা প্রকাশকেই বড় করে দেখছেন। জাতীয় বিদ্যালয় স্থাপন যেন সেই স্পর্ধা প্রকাশেরই একটি উপলক্ষ। বয়কট আন্দোলন যেদিকে মোড় নিয়েছে সেটাও আমার পছন্দ নয়। জোর জুলুম জবরদস্তি চলছে অনেক জায়গায়, তা আমি সমর্থন করতে পারছি না। বিভেদ তৈরি হচ্ছে দুই সম্প্রদায়ে। আমি শিবাজি উৎসব নামে কবিতা লিখে দিয়েছিলাম, তখন বুঝতে পারিনি
এই উৎসবের নামে ভবানী মূর্তি প্রতিষ্ঠা করে পুজো শুরু হবে। যারা মূর্তি পূজক নয় তারা এই উৎসব সভায় যাবে কেন? আমি নিজেও যাই না সেই জন্য। রবীন্দ্রনাথকে চুপ করে থাকতে দেখে দেবকুমার রায়চৌধুরী বলল, রবিবাবু, কাল সাহিত্যবাসর হবে কিনা ঠিক নেই। আজ যা কাণ্ড হলো, কাল কি সভা করা যাবে? আপনি বরিশালে এসেছেন, লোকে আপনার মুখ থেকে কিছু শুনতে চায়। আপনি আজকের সভাতে কিছু অন্তত বলুন। রবীন্দ্রনাথ বিরক্তিভাব যথাসম্ভব গোপন করে বললেন, দেবকুমার, আমি কোনো জন্মেই লিডার বা জনসংঘের চালক নই। আমি ভাট মাত্র। যুদ্ধ উপস্থিত হলে গান গাইতে পারি। যদি আদেশ দেবার কেউ থাকেন তাহলে তার আদেশ পালনেও প্রস্তুত আছি। দেশীয় বিদ্যালয় যদি সত্যিই কোনোদিন গড়া হয়, তার সেবা কার্যের জন্য যদি আমাকে আহ্বান জানানো হয়, আমি অবশ্যই যাব। কিন্তু নেতা হবার দুরাশা আমার একেবারেই নেই। যারা নেতা বলে পরিচিত তাঁদের আমি নমস্কার করি। ঈশ্বর তাঁদের শুভ বুদ্ধি দিন। এরপর একটু থেমে তিনি আবার আপন মনে বললেন, যে অগ্নিকাণ্ড চলছে তাতে আমি উন্মত্ত হতে পারবো না। যতদিন আয়ু আছে আমার নিজস্ব প্রদীপটি জেলে পথের ধারে বসে থাকব। আর একদল স্বেচ্ছাসেবক এই সময় ছুটতে ছুটতে এসে বলল, সভা ভেঙে গেছে, সভা ভেঙে গেছে, পুলিশ জোর করে সভা বন্ধ করে দিয়েছে। সে কি, সভা মণ্ডপের মধ্যেও পুলিশ লাঠি চালিয়েছে, নেতাদের মেরেছে? একজনের মুখ থেকে পূর্ণ বিবরণটি জানা গেল। পুলিশ সভাস্থলে লাঠি চালায়নি বটে, কিন্তু বক্তৃতা চলাকালীন সার্জেন্ট কেম্প গটমট করে এসে মঞ্চে উঠে পড়েছিল। সভাপতিকে সে বলেছে, শহরে আইন শৃঙ্খলার গণ্ডগোল দেখা দিয়েছে, সরকার এর প্রশ্রয় দিতে পারে না। এই সভা চলতে পারে, কিন্তু উদ্যোক্তাদের কথা দিতে হবে। সভার শেষে সবাই চুপচাপ ফিরে যাবে, আর কোনো মিছিল হবে না। কেউ বন্দে মাতরম ধ্বনি দিতে পারবে না রাস্তায়। এই কথা শুনে আমাদের সভাপতি রসুল সাহেব বললেন, সভায় এত লোক, তারা এখান থেকে বেরোনোর পর স্লোগান দেবে কি না সে দায়িত্ব আমরা কি করে নেব? আপনাদের সে দায়িত্ব নিতেই হবে, নচেত আপনারা সভা বন্ধ করে দিন। আমরা সব লোকদের বার করে দেবার ব্যবস্থা করছি। কেম্পের এই কথা শুনে অন্য নেতারা সমস্বরে বলে উঠলেন, আমরা পুলিশের সঙ্গে কোনো চুক্তি করতে রাজি নই। আমরা সভা চালিয়ে যাব। পুলিশ কি করবে? জোর করে আমাদের তাড়াবে? সেরকম হলে আমি বল প্রয়োগে বাধ্য হব। তাহলে চলুক সভা, দেখি পুলিশ কত মারতে পারে। শেষে বড় রকমের গন্ডগোলের আশঙ্কায় সুরেন্দ্রনাথ সভা বন্ধ করে দেবার প্রস্তুতি নিয়ে অন্যদের বুঝিয়ে সুঝিয়ে রাজি করালেন। কোনো কোনো নেতা ফিরে গেছেন কাঁদতে কাঁদতে। যোগেশ চৌধুরী সবাইকে বলেছেন, এই সভা ভাঙল, এখন প্রত্যেক বাড়িতে বাড়িতে সভা হোক, চতুর্দিকে আগুন জ্বলুক, সেই আগুনে চিরদিনের মতো বিলেতি জিনিস দগ্ধ হোক। কৃষ্ণকুমার মিত্র তো কিছুতে যেতেই চাইছিলেন না। তিনি বারবার বলছিলেন, পুলিশ আমাকে মেরে তাড়াক, লাঠি মারুক, গুলি করুক। শেষে তার বন্ধুরা জোর করে তাকে টেনে নিয়ে গেছে। আমি নিজের কানে শুনলাম ভূপেন বোস বিড়বিড় করে বলছেন, আজ থেকে ভারতবর্ষে ইংরেজ রাজত্বের অবসান শুরু হলো। শহরের রাস্তায় এখন আর একটাও লোক নেই, শুধু পুলিশ। এরপর কালকের সাহিত্যবাসরের কি কোনো আশা রইল? দেবকুমারের কথা শুনে রবীন্দ্রনাথ দুদিকে মাথা নাড়লেন। সভাপতির অভিভাষণ তিনি প্রবন্ধাকারে লিখে এনেছিলেন। কুর্তার পকেট থেকে সেই লেখাটি বার করে রাখলেন বাক্সের মধ্যে। তারপর বললেন, দেববাবু, এই যাত্রা আমার আর বরিশালের মাটিতে পা দেওয়া হলো না। আমার ফেরার ব্যবস্থা করো। আজ ভোর রাত্রেই আমি ফিরতে চাই। এদিকে বারিন, হেম, ভরতদের দল এসে সন্ধেবেলা দাঁড়িয়েছে খেয়াঘাটে। ঝালকাঠিতে হেমের এক আত্মীয় থাকে, সেখানে সবাই রাত্রি যাপন করবে। অরবিন্দ রয়ে গেছেন রসুল সাহেবের সঙ্গে এখানকার অতিথিশালায়। চিত্তরঞ্জনকে পুলিশ মারছে দেখে যে যুবকটি পুলিশকে মারার জন্য ছুটে যাচ্ছিল, সেও খেয়াঘাটে দাঁড়িয়ে আছে। সে বেশ স্বাস্থ্যবান সুপুরুষ। বারিন তার কাছে গিয়ে বলল, নমস্কার, আজ আপনার সাহস দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি। আপনার সঙ্গে আলাপ করতে এলাম।
আমার নাম বারীন্দ্র কুমার ঘোষ। আপনার নাম জানতে পারি? আপনি কি কোনো সমিতির সদস্য? না না, আমি কোনো সমিতিতে নেই, এমনি মিটিং শুনতে এসেছিলাম। আমার নাম উল্লাসকর দত্ত। বারিন তার চোখের দিকে স্থিরভাবে তাকিয়ে বলল, যে গোর্খাটা চিত্তরঞ্জনকে পেটাচ্ছিল সে তো সামান্য একটা সেপাই। ওকে মেরেই বা কি হবে? ও তো একটা চুনোপুঁটি। মারতে হলে ওর বাবাকে মারা উচিত। বারিনের কথাটা উল্লাসকর ঠিক বুঝতে না পেরে ভ্রু কুঞ্চিত করে বলল, ওর বাবা? সে কে? ওহো, সার্জেন্ট ক্যাম্প? না, সেপাইরা যদি চুনোপুঁটি হয় তাহলে কেম্পরা হলো কৈখলসে। বাবারও বাবা থাকে, যেমন রাঘব বোয়াল, গভর্নর ব্যামফিল্ড ফুলার, তার নির্দেশেই তো এইসব অত্যাচার চলছে। তাকে মারতে পারবেন? সাপ্তাহিক যুগান্তর পত্রিকাকে কেন্দ্র করে প্রাক্তন গুপ্ত সমিতির সদস্যরা একে একে জড়ো হতে লাগল। বারিনী পত্রিকাটির মূল সংগঠক। সম্পাদনার অনেকখানি দায়িত্ব নিয়েছে ভূপেন দত্ত। দেবব্রত, সত্যেন, কানাই, নরেন গোসাই, উপেন এরকম অনেকেই কিছু কিছু লেখে। কোনো লেখাতেই লেখকের নাম থাকে না। ভরত আর হেম নিয়মিত আসে। পত্রিকার অফিসে কাজের সঙ্গে সঙ্গে আড্ডাও চলে অবিরাম। সবাই মিলে 2 পয়সা 3 পয়সা চাঁদা দিয়ে আনানো হয় মুড়ি আর বেগুন ফুলুরি, সেই সঙ্গে ভাঁড়ের পর ভাঁড় চা। চাঁপাতলায় কানাইধরের গলিতে একটা ছোট বাড়ি ভাড়া নেওয়া হয়েছে। নিচের তলায় প্রেস, ওপর তলায় 3টি ঘরের মধ্যে একটিতে অফিস, অন্যটিতে একটি চৌকির ওপর বিছানা পাতা। সে বিছানা কখনো গোটানো হয় না। বালিশ দুটি তেল চিটচিটে হয়ে গেছে। এই বিছানার ওপর বসেই আমরা সকলে গল্প, গুজব, তর্কাতর্কি করি। বেশি রাত্রি হলে 2-3 জন ওখানে থেকেও যায়। অন্য ঘরটা কিছুটা রহস্যময়, সবসময় তালাবন্ধই থাকে। তার চাবি থাকে শুধু দেবব্রতর কাছে। ওই ঘরটির সম্পর্কে অন্যরা কৌতূহল প্রকাশ করেন। বারিন শুধু মুচকি হেসে দেবব্রতর দিকে তাকায়। দেবব্রত কিছুই বলে না। ক্রমে জানা গেল ওই বন্ধ কুঠুরিতে বন্দুক, পিস্তল সংগ্রহ করে রাখা হচ্ছে। উপযুক্ত সময়ে গোপনে গোপনে ওই সব অস্ত্র বিভিন্ন কর্মীদের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে। এইবার শুরু হবে সত্যিকারের বিপ্লব। হেম অবশ্য বরাবরই নিজের কাছে পিস্তল রাখে। অস্ত্র আইন সে গ্রাহ্য করে না। আগ্নেয়াস্ত্রের প্রতি তার খুব ঝোঁক। এখানে কি ধরনের অস্ত্র মজুত করা হচ্ছে তা দেখার জন্য সে বারিনকে পিড়াপিড়ি করে। বারিন বলে, দেখো ভাই, এখানকার কথা 5 কান হোক আমি তা চাই না। তাছাড়া এসব জোগাড় করতে অর্থ ব্যয় হচ্ছে। যদি কোনো বিপ্লবী এখান থেকে অস্ত্র নিতে চায় তাকে দাম দিতে হবে। আমাদের মেদিনীপুর সমিতির জন্য একটা অস্ত্র চাই, আমি দাম দিতে রাজি আছি। শুধু হেমের সামনে এক রাত্রে সেই ঘরের চাবি খুলল দেবব্রত। সে ঘরে কোনো আলো নেই। দেবব্রত একটা রিভলভার তুলে দিল হেমের হাতে। হেমের অভিজ্ঞতা আছে। হাতে নিয়ে বুঝল সেটা বেশ পুরনো ধরনের। ঠিক মতন গুলি বেরুবে কিনা সন্দেহ। তবু সে জিজ্ঞেস করল, বারিন আর নেই? যত চাও তত পাবে। তুমি তো একখানাই চেয়েছো। না, আমার অন্তত 4-5 খানা লাগবে। সব দাম আমি মিটিয়ে দেব। মানে এখনই তোমাকে দেখানো যাবে না। ঠিক আছে, তুমি অর্ডার দিয়ে কিছু অগ্রিম দিয়ে যাও, কিছুদিনের মধ্যেই ব্যবস্থা হয়ে যাবে। এই একটিমাত্র জং ধরা রিভলভারের জন্য এত সতর্কতা? এই দিয়ে বিপ্লব শুরু হবে? হেম নিঃশব্দে হাসল। বারিন অতিশয়োক্তিতে ওস্তাদ। তবে আর কিছুদিন পরে বারিন কিন্তু সত্যিই তাক লাগিয়ে দিল। সকলকে ছাদে ডেকে নিয়ে 2টি গোলাকার লোহার বল দেখালো। এর নাম বোমা। বারিন সবিস্তারে বোঝালো, এই বোমা পুঁতে দিয়ে বিস্ফোরণ ঘটালে রেল লাইন উড়ে যাবে। কোনো বাড়ির মধ্যে ফাটালে সে বাড়ি ধ্বংস হয়ে যাবে। সেখানকার কেউ প্রাণে বাঁচবে না। এরকম বোমা আমরা কেউ আগে দেখিনি। বারিনে বোমা পেল কোথা থেকে?
অবশ্য সবসময় রহস্য করতে ভালোবাসে। মাথা দুলিয়ে বলল, সে এক জায়গা থেকে পেয়েছি, আরও পাওয়া যাবে, আরও তৈরি হবে। একটু পরে সে নিজেই জানালো যে নেপালের রাজার অস্ত্রশস্ত্র তৈরির কারখানার প্রধান মিস্ত্রি একজন বাঙালি। তাকে হাত করে তার কাছ থেকে এই বিদ্যে সে মেরে দিয়েছে। সেই মিস্ত্রির কাছ থেকে বিদ্যে শিখে নিয়ে বাড়ির নিজেই বানিয়েছে তা অবশ্য নয়, এক কলেজের কেমিস্ট্রির ছাত্রের সে সাহায্য নিয়েছে। হেমের সন্দেহপ্রবণ মন। সে জিজ্ঞেস করল, এ বোমা যে ফাটবে তার প্রমাণ কি? সঙ্গে সঙ্গে বারিন একটা বোমা থেকে কিছুটা মশলা বের করে এনে দেশলাই কাঠি জেলে দিল। অমনি সেই মশলা জ্বলে উঠল দপ করে, অনেকটা তুবড়ির বাজির মতন। তারপর বারিন বলল, লোহার খোলের মধ্যে যখন ফাটবে তখনই বিস্ফোরণ হবে। সেটা তো আর এখানে দেখানো সম্ভব নয়, যথা সময়ে দেখতে পাবে। বারিন সেই বোমা দুটি কিছু কিছু ধনী ব্যক্তিকে দেখিয়ে মুগ্ধ বিহ্বল করে দিয়েছে। হ্যাঁ, এবারে বাঙালির হাতে একটা অস্ত্র এসেছে বটে। এ দিয়ে ইংরেজদের সঙ্গে লড়াই করা যাবে। ধনী ব্যক্তিরা নিজেদের স্বার্থেই রাজভক্ত হয়, কিন্তু ইদানিং স্বদেশী ভাবের জোয়ার এসেছে। কিছু কিছু ধনী ব্যক্তির মনেও ইংরেজের বিরুদ্ধে ক্ষোভ জমা হয়েছে। সিপাহী বিদ্রোহের পর মাঝখানের এতগুলি বছরে ইংরেজ সরকারের এমন হিংস্র রূপ দেখা যায়নি। অল্প বয়সী ছাত্রদের ওপর নৃশংস অত্যাচার চলছে গ্রামে গঞ্জে। এমনকি ভদ্রলোক বা মধ্যবিত্ত শ্রেণীর নেতাদের ওপরও লাঠি চালিয়ে মাথা ফাটিয়ে দিচ্ছে পুলিশ। বরিশালের ঘটনায় অপমানিত বোধ করেছে সারা দেশবাসী। বরিশালে এখনো পিটুনিকর চলছে। সাধারণ মানুষও এখন উত্তেজিত হয়ে আছে দেখে ধনী মানুষদেরও মনে হচ্ছে ইংরেজদের রাজত্ব শেষ হওয়ার পালা এখন শুরু হয়ে গেছে। বারিনের ওই বোমা দেখে কয়েকজন ধনী ব্যক্তি বলেছে, তোমরা যদি ইংরেজের উপর প্রতিশোধ নিতে পারো তাহলে টাকা পয়সার অভাব হবে না, আমরা সাহায্য করব। কেউ কেউ 2000-5000 টাকা সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। সুরেন ঠাকুর অগ্রিম দিয়েছে 1000 টাকা। এদিকে যুগান্তর সাপ্তাহিকটি কয়েক সংখ্যার মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে বেশ। ঢাক ঢাক গুড়গুড় নেই, গরম গরম উত্তেজক রচনা এতে প্রকাশিত হয়। বিপিনচন্দ্র পালও ইংরেজিতে বন্দে মাতরম নামে একটি পত্রিকা প্রকাশ করেছেন, যার প্রধান লেখক অরবিন্দ ঘোষ। তিনি বারিনের কাগজেও লেখা দেন, তবে তিনি বাংলায় লিখতে পারেন না। তার ইংরেজি লেখা অনুবাদ করে নেওয়া হয়। যুগান্তরের লেখকদের সাহস দিন দিন বাড়ছে। তীব্র সরকার বিদ্বেষী সুর ফুটে ওঠে বিভিন্ন রচনায়। ভারতবর্ষ থেকে সম্পূর্ণভাবে ইংরেজ বিতাড়নের কথা এর আগে কেউ উচ্চারণ করেনি। এই লেখকরা জ্বলন্ত ভাষায় প্রকাশ করতে লাগল যে এদেশের দুঃখ দুর্দশা দারিদ্র্যের মূল কারণ ইংরেজ শাসন। ইংরেজরা এদেশকে পদানত করার আগে সকল মানুষেরই খাদ্যবস্ত্রের সংস্থান ছিল, শান্তি শৃঙ্খলা ছিল, সমৃদ্ধি ছিল। এই মিথ্যে সুখচ্ছবিও ফোটানো হতে লাগল। দেশ স্বাধীন হলে নুনের ওপর ট্যাক্স থাকবে না, কাপড়ের ওপর ট্যাক্স থাকবে না, জিনিসপত্র সুলভ ও সস্তা হয়ে যাবে, সকলেই দুবেলা পেট ভরে খাবার পাবে, পরিধেয় বস্ত্র পাবে। তার চেয়েও বড় কথা, আত্মসম্মানের সঙ্গে মাথা উঁচু করে থাকতে পারবে। এইসব বোঝানো হতে লাগলো সাধারণ মানুষকে। পত্রিকায় জ্বালাময়ী ভাষায় আর্টিকেল লিখে এক ধরনের আত্মতৃপ্তি পাওয়া যায়, কিন্তু তাতে কাজের কাজ কি হয়? ইংরেজ সরকারও এসব লেখা নিয়ে মাথা ঘামাচ্ছে না। তারা কি ভাবছে এসবই দুর্বলের আস্ফালন? হেম মাঝে মধ্যেই এ প্রশ্ন তোলে। একদিন মধ্যরাত্রে বারিন একটা গোপন সভা ডাকল। সকলকে জানানো হয়নি, শুধু দেবব্রত, সত্যেন, হেম আর ভূপেন সেখানে উপস্থিত। বারিন বলল, তোমরা কিছু একটা শুরু করার জন্য অস্থির হয়ে আছো, আমি জানি। আমার নিজেরও একই অবস্থা। এইবার সময় এসেছে। আমি আমাদের প্রধান নেতার কাছ থেকে নির্দেশ পাওয়ার অপেক্ষা করছিলাম, সেই নির্দেশ আমি পেয়ে গেছি। আর দেরি করা চলবে না। তোমরা সবাই জানো সারা বাংলা জুড়ে যে পুলিশি তাণ্ডব চলছে তার মূলে কে।
নতুন প্রদেশের গভর্নর ব্যামফিল্ড ফুলার। এমনকি পূর্ববঙ্গে যে হিন্দু মুসলমানের দাঙ্গা হচ্ছে তার পেছনেও আছে সরকারি উস্কানি। নির্লজ্জভাবে তারা হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করে চলেছে। ফুলার সাহেবকে এর শাস্তি পেতেই হবে। আমরা আজ এই সভায় তার প্রাণদণ্ড দেব। ঠিক আছে, দিলাম তার প্রাণদণ্ড। তারপর সেটা এক্সিকিউট করা হবে কি করে? অস্থির হয়েও না সত্যেন, আমরাই এক্সিকিউট করব। যে সে লোক নয়, প্রথমেই গভর্নর। সবসময় সেপাই শান্ত্রীরা তাকে ঘিরে থাকে, দুর্ভেদ্য সিকিউরিটি। তা ভেদ করে তার সামনে পৌঁছানো যাবে কি করে? সে স্ট্র্যাটেজি আমি ঠিক করেছি দেবব্রত, পরে বলছি। আগে বলো, তোমরা সবাই এই প্রাণদণ্ডের ব্যাপারে একমত কিনা? কেউ আপত্তি জানালো না, শুধু দেবব্রত বলল, আমারও অমত নেই, কিন্তু একটা প্রশ্ন আছে। এ কাজে অনেক বিপদের ঝুঁকি নিতে হবে, সর্বশক্তি নিয়োগ করতে হবে। তারপরেও ধরা যাক আমরা সফল হলাম, কিন্তু একজন গভর্নরকে মেরে কি লাভ হবে? তার বদলে আর একজন নতুন গভর্নর আসবে, সে হয়তো আরো কঠোর দমননীতি চালাবে। লাভ হবে এই যে ইংরেজ বুঝবে বাঙালির প্রত্যাঘাত করার সাহস ও শক্তি দুই আছে। ইংরেজের দমননীতি আমরা সহ্য করব না। এত বড় ঘটনা সব সংবাদপত্রে ছাপা হবে, পাবলিসিটি হবে, সারা দুনিয়া জানবে, আর ইংরেজ তাতে ভয় পেতে বাধ্য হবে। সাহেব হত্যার পরিণাম কি হয় জানো না নিশ্চয়ই। মহারাষ্ট্রে চাপেকর ভাইদের ফাঁসি হয়েছিল। ইংরেজ সরকার আমাদেরও খুঁজে বার করবে, কারুকে ছাড়বে না। আমরা অনেক সাবধানতার সঙ্গে এগোবো, তবে ওদের একজনের প্রাণের বিনিময়ে আমাদেরও একজনকে প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। একজনের বদলে একজন। এবার আমাদের লাইন অফ অ্যাকশন কি হবে জানাচ্ছি। প্রথমে একজন দূর থেকে ছোটলাট ফুলারকে অনুসরণ করবে কয়েকদিন ধরে। তার ডেইলি হ্যাবিট কি সেটা বুঝে নেবে, অর্থাৎ সে কখন বাড়ি থেকে বেরোয়, কোথায় যায়, গাড়িতে কে কে থাকে, এই সব জানা দরকার। তারপর সে ঠিক কোন জায়গায় ছোটলাটের গাড়ির খুব কাছাকাছি যাওয়া যায় সেটা ঠিক করে নেবে। তারপর তাকে সাহায্য করার জন্য আমাদের আরেকজন যাবে। এই দ্বিতীয় জনকে অ্যাকচুয়াল খুনের কাজটা করতে হবে। একে স্থানীয় লোকেরা আগে দেখেনি, তাই তাকে কেউ চিনতে পারবে না, আর প্রথম জন কাজের আগেই সরে পড়বে। তাহলে দ্বিতীয় জন যে খুনটা করবে তার হাতে নাতে ধরা পড়ার খুবই সম্ভাবনা। হ্যাঁ, তা ঠিক বলেছ সত্যেন। ধরা পড়লেই তাকে আত্মহত্যার জন্য রেডি থাকতে হবে। ফাঁসির দড়িতে ঝোলার বদলে সে নিজেই দেশের জন্য প্রাণ দেবে। ওই যে বললাম, একজনের বদলে একজন। ফুলারকে যে মারবে সে নিজে প্রাণ দিলেও চিরকালের জন্য ইতিহাসে তার নাম লেখা থাকবে। ফুলার এখন শিলংয়ে। সেইটাই তো সুবিধে দেবব্রত। গরমকালটা ওই হারামজাদা শিলংয়ে থাকবে। শিলংয়ে আমার সেজদার শ্বশুর বাড়ি, বৌদি সেখানেই আছেন। সেজদা চিঠি লিখে দিলে আমি শরীর সারাবার অজুহাতে ওখানে গিয়ে কিছুদিন থাকব। এতে কারুর সন্দেহ করার কিছু নেই। আমি ফুলারের গতিবিধির সমস্ত খোঁজ খবর নিয়ে তোমাদের জানালেই তোমরা একজনকে পাঠাবে। কাকে পাঠাবে সেটা কি এখনই ঠিক করে ফেলা যায়? লটারি করলেই হয়, যার নাম উঠবে। হ্যাঁ, এটা একটা ভালো প্রস্তাব। তাহলে কারুর মনেই কোনো গ্লানি থাকবে না। 4 বছর আগে আমরা যে কজন দেশের জন্য প্রয়োজনে প্রাণ দেওয়ার শপথ নিয়েছিলাম তাদের মধ্যেই লটারি হোক। দাঁড়াও দাঁড়াও, হুট করে ওরকম সিদ্ধান্ত নিও না। ধরো যদি দেবব্রতদার নাম ওঠে, তাকে পাঠানোটা কি ঠিক হবে? দেবব্রতদা ধীর স্থির মানুষ, তার কাছে কত ব্যাপারে আমরা পরামর্শ নিই। তাকে কিন্তু এক্ষুনি মরতে দেওয়া যায় না। এমন একজনকে ঠিক করা উচিত যার মজবুত শরীর, বয়সও কম, জোরে ছুটতে পারবে, মারার সময় হাত পা কাঁপবে না। আমরা যারা পত্রিকাটি চালাচ্ছি তাদের কারুর উপর ও কাজের ভার দেওয়া ঠিক নয়। তাহলে সেরকম কারুর খোঁজ করতে হয়। বরিশালে উল্লাসকর দত্ত নামে একটি ছেলের সঙ্গে আলাপ হলো। খুব সাহসী আর জেদি, দেশপ্রেম বুকের মধ্যে টকবক করছে। তার সঙ্গে যোগাযোগ করব? তাতে সময় লাগবে। আমি একজনের নাম সাজেস্ট করতে পারি। মেদিনীপুরে ক্ষুদিরাম নামে একটা ছেলে আছে, দারুণ ডাকাবুকো ছেলে। ওর বাপ মা কেউ নেই, কোনো পিছুটানও নেই। সাহেবদের ওপরেও খুব রাগ। সেই ছেলেটা এর মধ্যে কি কাণ্ড করেছে জানো? ফেব্রুয়ারি মাসে মেদিনীপুরে একটা কৃষি শিল্প মেলা হয়েছিল। সেই মেলার গেটে দাঁড়িয়ে
সোনার বাংলা নামে একটা নিষিদ্ধ প্যাম্পলেট বিলি করছিল ক্ষুদিরাম। সেই প্যাম্পলেটে দারুণ সব ইংরেজ বিরোধী কথা ছিল। একজন হেড কনস্টেবল তার একখানা কাগজ পড়েই দৌড়ে এসে ক্ষুদিরামকে চেপে ধরল। টেনে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে ক্ষুদিরামকে নিয়ে যাচ্ছে সে। সেই অবস্থায় ক্ষুদিরাম দুম করে একখানা ঘুষি চালিয়ে দিল হেড কনস্টেবলের মুখে। তখনই আরো একজন সেপাই ছুটে এলো। দৈবাত আমি সেখান দিয়েই যাচ্ছিলাম। আমার মনে হলো এই ছেলেটা পুলিশকে ঘুষি মেরেছে, এবার তো ওকে পেটাতে পেটাতে শেষ করে দেবে। কিছু না ভেবেই আমি বলে উঠলাম, আরে আরে ও ডিপ্টি সাহেব কা লড়কা হ্যায়, উসকো কিউ পকড়া? এ কথা শুনে সেপাইরা একটু হাত আলগা করতেই ক্ষুদিরাম টেনে দৌড় মারল। ছেলেটার দারুণ সাহস। এ ঘটনা আমিও শুনেছি। এর ফলে তোমার কেরানিগিরির চাকরিটা গেছে। সে যাক, এই ক্ষুদিরাম ছেলেটার বুকের মধ্যে আগুন আছে, ওকে বড় কোনো কাজে লাগানো যায়। ভালো কথা। তুমি ওকে রাজি করাতে পারবে সত্যেন? আমি বললে সে নিশ্চয়ই রাজি হবে। ঠিক আছে, তাহলে তুমি ছেলেটাকে কলকাতায় আনিয়ে নাও। এই বয়সের ছেলেরা অনায়াসে প্রাণ দিতে পারে। হেম চুপ করে আলোচনা শুনছিল। এতক্ষণ পরে বলল, এখানে আমার একটা বক্তব্য আছে। ক্ষুদিরামের নেহাতি অল্প বয়স, এখনো কৈশোর ছাড়াইনি। এই পৃথিবীর প্রায় সে কিছুই দেখল না, জানল না। বাপ মা মরা ছেলে ভালো করে খেতেও পায়নি কখনো, জীবনের কিছুই সে উপভোগ করেনি। তাকে আমরা জেনে শুনে মৃত্যুর মুখে ঠেলে দেব? সে কি, দেশের জন্য প্রাণ দেবে, সেটা গৌরবের কথা নয়? হ্যাঁ, সেটা গৌরবের বিষয় হতে পারে অবশ্যই। তার আগে জানতে হবে দেশ কাকে বলে। মানুষ আদর্শের জন্য প্রাণ দেয়, সেই আদর্শটা কি তা জানতে হবে না? ক্ষুদিরাম তা জানে। ক্ষুদিরাম একটা দুরন্ত ডানপিটে ছেলে, তার মধ্যে সেই আদর্শবোধ জাগাতে হবে না? হুট করে তাকে মৃত্যুর মুখে পাঠিয়ে দিয়ে আমরা সবাই নিরাপদে দূরে বসে থাকব? আমি এটা কিছুতেই মানতে পারি না। তাহলে তো সবকিছুই পিছিয়ে গেল। আগে সেরকম একজনকে তৈরি করে নিতে হবে। না, পেছবো না। তুমি শিলংয়ে গিয়ে কাজ শুরু করে খবর পাঠালেই আমি যাব। সবাই সবিস্ময়ে হেমের দিকে ঘুরে তাকালো। সত্যেন বলল, তুমি পাগল নাকি? তোমার ছেলে পুলে আছে। একটু আগে লটারির কথা বলা হলো, লটারিতে তো আমার নামও উঠতে পারত। সেই জন্যই তো লটারির কথাটা বাতিল করেছি। না না না, অন্য ছেলে খুঁজতে হবে। তুমি বিয়ে করেছো, সংসারী মানুষ। হ্যাঁ, বিয়ে করেছি বটে, ছেলেপুলেও আছে, কিন্তু কিছুতেই সংসারী হতে পারিনি। আমি চলে গেলে ওদের কিচ্ছু ক্ষতি হবে না। ও কাজটা আমিই করব ঠিক করে ফেলেছি। এবার সকলে আপত্তি জানাতে লাগলো। শুরু হলো তর্ক। হেমকে কিছুতেই বাগ মানানো যায় না। একসময় হেম উঠে দাঁড়িয়ে বলল, শোনো, আমি শেষ কথা বলছি। আমি নিজের সঙ্গে নিজে বাজি ধরেছি। বুলার সাহেবকে যদি মারতে হয় তাহলে আমাকেই যেতে হবে। তোমরা যদি রাজি না হও, বারিন যদি আমাকে সঙ্গে নিতে না চায়, তাহলে আমি একাই যাব, নিশ্চিত যাব। ক্ষুদিরামের মতন ছেলে তোমরা কজন পাবে? যে আগুন জ্বলবে এরপর, তাতে সংসারী লোকেরাও বাদ যাবে না। এরপর আর কোনো কথা চলে না। দিন তিনেক বাদে ভোরবেলা হেম এলো ভরতের সঙ্গে দেখা করতে। হেম এখন আর মেসে থাকে না। তার এক ছেলে অসুস্থ বলে তার স্ত্রী ছেলেকে নিয়ে কলকাতায় চলে এসেছে। সকলে মিলে এক আত্মীয়ের বাড়িতে থাকে। পত্রিকা অফিসেও হেমকে কয়েকদিন দেখেনি ভরত। শেষ রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। এ ঘরটার একটা জানালার কাঁচ ভাঙা, সেখান থেকে বৃষ্টির ছাঁট আসে। সেজন্য ভোরেই ভরতের ঘুম ভেঙে গেছে, কিন্তু ভাঙা কাঁচটা বন্ধ করার কোনো উপায় নেই। ভরতের ঘরটি দোতলায়, পাশেই একটা একতলার ছাদ। ভরতের ঘরের জানালা দিয়ে সেটা দেখা যায়, কিন্তু সে ছাদে কারুকে ভরত কখনো যেতে দেখেনি। কিভাবে যাওয়া যায় তাও সে জানে না। অনেকে নিজেদের ঘর থেকে সেই ছাদটায় ছুঁড়ে ছুঁড়ে আবর্জনা ফেলে। বাথরুমের অব্যবহৃত সেই ছাদটির আবর্জনার মধ্যে কয়েকটি গাছ গজিয়েছে, তাতে ফুল ফুটেছে। ভরত গাছপালা ফুল ফল বেশ চেনে।
আরে, ওগুলো তো নয়নতারা ফুল। কি করে ওই আবর্জনার স্তূপে জন্মালো? ভরত এক মনে জানালার ধারে দাঁড়িয়ে ফুলগুলো দেখছে। কখন যে হেম তার পাশে এসে দাঁড়িয়েছে সে খেয়ালও করেনি। হেম তার কাঁধে হাত রেখে বলল, কি ব্রাদার, কি খবর? এত সাত তাড়াতাড়ি উঠে পড়েছ যে? কে? ওহ, তুমিও তো এত সকালে বেরিয়ে পড়েছ। ছেলে কেমন আছে? জ্বর কমেছে? হ্যাঁ, এখন ভালো আছে। ওদের মেদিনীপুরে ফেরত পাঠাবার ব্যবস্থা করছি। দেখো হেম, ওই ছাদটা দেখলেই বোঝা যায় ওখানে অনেক দিন কেউ যায় না। তবু ওখানে আপনা আপনি গাছ হয়েছে, কি সুন্দর ফুল ফুটেছে। আমি রোজ জানলা দিয়ে ওই ফুল গাছগুলো দেখি। এই কদিন একটানা রোদে ওরা কিরকম যেন ম্লান হয়ে গেছিল। কাল যেই বৃষ্টি হয়েছে ওদের রূপ কত খুলে গেছে। লতাগুলো চকচকে হয়েছে আর ফুলগুলো যেন খুশিতে হাসছে, ঠিক যেন এক ঝাঁক বাচ্চা মেয়ে। ভরত, তোমার মেদিনীপুরে ফিরে যাওয়া উচিত। আমি তোমাকে আটকে রেখেছি। তুমি গাছপালা এত ভালোবাসো, এই রুক্ষ শহরে তোমার মাসের পর মাস থেকে যাওয়ার কোনো মানেই হয় না। তোমার খামারের গাছগুলো তোমার বিরহে নিশ্চয়ই কাতর হয়ে আছে। কথাটা হয়তো মিথ্যে নয়। গাছের যে প্রাণ আছে তা তো সবাই জানে। আমাদের জগদীশবাবু গাছপালার নানা রকম চেতনার কথা যে বলেছেন তা আমিও যেন অনুভব করেছি। গাছেরা মানুষদের লক্ষ্য করে, মানুষের মধ্যে কে তাদের বন্ধু তাও চেনে। মাঝে মাঝেই আমার মনে হয় জানো, আমার খামারের গাছগুলো আমায় ডাকছে। তাহলে তুমি এখানকার পাট গুটিয়ে ফেলো। আমাকেও একবার পূর্ব বাংলায় যেতে হবে, একটা কাজ আছে। বেশ কিছুদিন কলকাতায় থাকবো না। পূর্ব বাংলায় তোমার কি কাজ? তুমিও কিছুদিনের জন্য মেদিনীপুর চলো। সেটা সম্ভব নয়। 2-4 দিনের মধ্যেই আমায় রওনা হতে হবে। তুমি আমার বাড়ির লোকজনদের একটু দেখাশোনা করো। এরপর চা এলো, গল্প হলো কিছুক্ষণ। ভরত ভাবতে লাগলো, হেম হঠাৎ পূর্ববঙ্গে যাচ্ছে কেন তা বুঝতে পারলাম না। কারণ হিসেবে হেম বলল বটে যে ঝালকাঠিতে তার এক অসুস্থ আত্মীয়ের সেবা করতে যাবে, কিন্তু সেটা ঠিক বিশ্বাসযোগ্য মনে হয় না। হেমের নিজের ছেলেই বেশ রুগ্ন, তাকে ফেলে সে যাচ্ছে এক দূর সম্পর্কের আত্মীয়ের সেবা করতে। এ কেমন মানুষ? বিদায় নেওয়ার সময় হেম ভরতকে বলল, আবার কবে তোমার সঙ্গে দেখা হবে জানি না। তুমি মেদিনীপুরের দিকটা সামলে রেখো। আমাদের সমিতির ছেলেরা যেন কাজকর্ম চালিয়ে যায়। এর 3 দিন পরেই শিলং থেকে হেমকে পাঠাবার জন্য বারিনের নির্দেশ এলো। কয়েকটি জামা কাপড় ও 2টি রিভলভার একটি পুঁটুলিতে বেঁধে তৈরি হয়ে নিল হেম। বোমা 2টি বারিন সঙ্গে নিয়ে গেছে। সব ব্যাপারটাই অত্যন্ত গোপন রাখা হয়েছে। মাত্র 3 জন ছাড়া অন্য বন্ধুরাও কিছু জানে না। শিয়ালদা স্টেশনে হেমকে পৌঁছে দিতে এসেছে ভূপেন। এই ট্রেন গোয়ালন্দ পর্যন্ত যাবে। প্রতিটি কামরাতেই বেশ ভিড়। আগেই একটা কামরার ওপরের বাঙ্কে চাদর বিছিয়ে দখল বজায় রেখেছে হেম, কিন্তু ভেতরে এমন গুমট ভাব যে বসে থাকা যায় না। ট্রেন ছাড়তে দেরি করছে। দুজনে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সিগারেট টানছে। ভূপেন মাঝে মাঝেই অদ্ভুতভাবে এক দৃষ্টে চেয়ে থাকছে হেমের দিকে। তাতে অস্বস্তি বোধ করছে হেম। একবার সে জিজ্ঞেস করলো, কি ব্যাপার? তুমি আমার মুখের দিকে কি দেখছো? কেমন যেন বিচিত্র লাগছে। একজন বন্ধুকে চিরবিদায় জানাতে এসেছি। তোমার সঙ্গে আর কখনো দেখা হবে না, এটা এখনো মেনে নিতে পারছি না। হেম কিন্তু একটুও আবেগপ্রবণ হলো না, বরং কাঁধ ঝাঁকিয়ে বলল, ধ্যাত, ও নিয়ে মাথা ঘামিও না। আমি এখনো বুঝতে পারছি না তুমি কেন যাচ্ছ। তোমার অ্যাকশন যদি সাকসেসফুল হয় সেই ভিকটিমের কাছাকাছি অনেক গার্ড থাকবে।
তারা মুহূর্তের মধ্যেই তোমাকে ঘিরে ফেলবে। তারপর তারপর তোমার বাঁচার কোনো আশাই থাকবে না তো। সে তখন দেখা যাবে। মোট কথা, প্রাণ থাকতে আমি ধরা দেব না কিছুতেই। সব জেনে শুনেই তুমি যাচ্ছ? এটা কি শুধুই দেশপ্রেম, না মৃত্যুবিলাস? কারোর উপর তোমার অভিমান আছে? ওসব কিছুই না। কারুকে তো শুরু করতেই হবে। সেই প্রথম হওয়ার অধিকারটা আমি ছাড়ি কেন? তুমি তুমি এখনো হাসছ? কান্নাকাটি একদম বাদ। হ্যাচপ্যাচানি আমি সহ্য করতে পারি না। ভূপেন এবার হেমের একটা হাত চেপে ধরে বলল, একটা কথা বলবো, তুমি কিছু মনে করবে না? না না, মনে করব কেন? তুমি বলো, যা খুশি বলো। ভূপেন তবু কিছু না বলে বিহুহলের মতো চুপ করে রইল। কি হলো বলো, বলো যা তোমার মনে আসে। এই কথাটা অনবরত আমার মাথায় ঘুরছে। তোমাকে এভাবে বলা হয়তো উচিত নয়, তবু বলি, পরকাল বলে কি কিছু আছে? মৃত্যুর পর মানুষ কোথায় যায়? মৃত্যুর পর কোনো মানুষের কাছ থেকেই আর সাড়া শব্দ পাওয়া যায় না। তুমি একটা বন্ধুর কাজ করবে। তুমি তো মরতেই যাচ্ছ। মৃত্যুর পর যদি কিছু থাকে তবে যে কোনো গতিকে আমাকে একবার তা জানিয়ে দেবে, এই প্রতিজ্ঞা করো। হেম ঘোরতর নাস্তিক। সে আত্মার অস্তিত্ব, পরকাল, স্বর্গ, নরক এর কোনো কিছুই বিশ্বাস করে না। সে হো হো করে হেসে উঠতে যাচ্ছিল। ভূপেনের মুখে তীব্র ব্যাকুলতার ছাপ দেখে হাসি দমন করল। নিরীহভাবে জিজ্ঞেস করল, তুমি পরকালে বিশ্বাস করো, তাই না? কেমন যেন সংশয় আছে। বিশ্বাস করতে ইচ্ছে করে না, অথচ কেমন যেন। তুমি ঠিক খবরটা দিলে বুঝতে পারবো। এ তো বড় আশ্চর্য ব্যাপার। তোমার দাদা স্বামী বিবেকানন্দ অন্যতম শ্রেষ্ঠ ধর্মগুরু। তিনি সারা বিশ্বে ঘুরে ঘুরে আধ্যাত্মিকতা প্রচার করলেন, আত্মার অবিনশ্বরতার কথা বোঝালেন, আর তিনি নিজের ছোট ভাইয়ের মনের সংশয় ঘোচাতে পারলেন না। গার্ড সাহেব হুইসেল দিলেন। ট্রেনের গা মুচড়ে উঠল। আর সময় নেই। হেম ভূপেনকে আলিঙ্গনাবদ্ধ করে আন্তরিক গলায় বলল, যদি পরকাল বলে কিছু থাকে, সেখানে গিয়ে সে কথা মর্তলোকে জানালে যদি কিছু শাস্তির ব্যবস্থা থাকে, এমনকি যদি অনন্ত কুম্ভীপাকেও চিরকাল বাস করতে হয়, তবু কোনো ক্রমে আমি সে কথা তোমাকে নিশ্চয়ই জানাবো। তারপর দৌড়ে সে চলন্ত ট্রেনে নিজের কামরায় উঠে পড়ল। এরপর হেম খানিকক্ষণ মনে মনে হাসল। ভাবল, ভূপেনের মুখ থেকে এরকম কথা শুনব সে আশা করিনি। যুগান্তরের অনেকেই বেশ ধার্মিক, জপ তপ পুজো আচ্চা করে, এমনকি পত্রিকার অফিসেই কেউ কেউ প্রার্থনায় বসে যায়। বারিনের দাদা অরবিন্দ ঘোষ প্রকৃতপক্ষে আমাদের সকলের নেতা। তিনি ঘোরতর হিন্দু হয়ে উঠেছেন। বারিন তার নির্দেশে এখন জপ করে। পত্রিকার মলাটে খাঁড়া হাতে কালীর ছবি। উপেন গেরুয়া পরে। নরেন গোসাইয়ের আচরণও সন্ন্যাসীর মতন। শুধু আমার আর ভরতের মতন দু তিনজন ওসবের ধার ধারে না। ভূপেনও বরাবর যুক্তিবাদী। ভক্তি বনাম যুক্তি নিয়ে তর্ক হয় যখন তখন। কালমার্কস নামে একজন দার্শনিকের কথা ভূপেন বলে মাঝে মাঝে। সমাজতন্ত্র নামে একটা নতুন ভাববাদে সে বিশ্বাস করে। সেই ভূপেনের মনেও পরকাল নামে সম্পূর্ণ কাল্পনিক এক রূপকথা সম্পর্কে একটু একটু বিশ্বাস আছে। সারা রাত ভালো করে ঘুম এলো না হেমের। ভূপেনের কথাটা কিছুতেই মাথা থেকে তাড়াতে পারছে না। অনবরত সে একই দৃশ্য দেখছে। শিলং পৌঁছবার প্রায় 24 ঘন্টার মধ্যেই আমাকে লাট সাহেবের মুখোমুখি হতে হবে। সঙ্গে সঙ্গে দুড়ুম দুড়ুম, পরপর 12খানা গুলি চালাবো, তারপর 2টো বোমা। লাট সাহেব খতম, তখনই আমি আত্মহত্যা করব। সে সময়টুকুও যদি না পাই, তাহলে বডিগার্ডরা আমাকে গুলি করে মারবে, কিংবা আধমরা করে ফাঁসির দড়িতে ঝোলাবে। সে না হয় হলো, কিন্তু তারপর
তারপর কি কয়েকটা যমদূত আমাকে টেনে হিঁচড়ে নিয়ে যাবে যমরাজের কাছে? থিয়েটারের ব্যাকড্রপে যেরকম স্বর্গের দৃশ্য আঁকে, সেরকম কিছু সত্যি আছে? আধো ঘুমের মধ্যেই হেম মাথা নেড়ে বিড়বিড় করে বলে, না না, ওসব কিছু নেই। মৃত্যু মানেই সব শেষ। তবু ওই দৃশ্যটা ফিরে ফিরে আসে চোখের সামনে। ট্রেন ভোরবেলা এসে পৌঁছল গোয়ালন্দে। লোকজনের ভিড়, চেঁচামেচি, ঠেলাঠেলি। হেম চায়ের জন্য খোঁজাখুঁজি করছে। পেছন থেকে কেউ তার কাঁধে হাত রাখল। মুখ ফিরিয়ে ভূত দেখার মতন চমকে উঠল হেম। আরে ভরত, তুমি কোথা থেকে এলে? হেমের দিকে তাকিয়ে একগাল হেসে ভরত বলল, পূর্ববঙ্গে আমারও বিশেষ কাজ আছে। চালাকি করো না, এ তো সাংঘাতিক ব্যাপার। তুমি জানলে কি করে? তার মানে আরো অনেকে জেনে গেছে? না, আমি নিজেই কিছুটা আন্দাজ করেছিলাম। ফুলার সাহেবকে শাস্তি দেবার কথা মাঝে মাঝেই উঠেছে। ফুলার এখন শিলংয়ে, বাড়িনও সেখানে গেছে, তুমিও যাচ্ছ। আমি দুইয়ে দুইয়ে 4 করেছি। তারপর সত্যেনকে চেপে ধরলাম। সত্যেন বিশ্বাস করে আমাকে প্ল্যানটা জানিয়েছে। তবু তোমার এভাবে আসা উচিত হয়নি। তুমি পরে ট্রেনেই ফিরে যাও। হুম, ফেরার প্রশ্নই উঠছে না। তোমাদের অ্যাকশন প্ল্যানে ভুল আছে। আততাই একজনের বদলে 2 জন রাখতে হয়, তাহলে নিশ্চিত হওয়া যায়। ধরো ঠিক সময় বোমা ফাটলো না, তোমার গুলি ফসকে গেল, তখন দ্বিতীয় জন গুলি চালাবে। তোমার পাশে আমি থাকব, তাহলেই 100% রেজাল্ট পাওয়া যাবে। এটা ছেলে খেলা নয় ভরত, জীবন মরণের প্রশ্ন। তুমি কেন প্রাণ দিতে যাবে? তুমি কেন যাচ্ছ? আমার কথা আলাদা। আমি নিজের সঙ্গে বাজি ধরেছি। যে কাজের দায়িত্ব নিয়েছি সেটা আমাকে পারতেই হবে। এটা আমার নিজস্ব চ্যালেঞ্জ। তুমি শুধু শুধু কেন মৃত্যুর ঝুঁকি নিতে যাবে? তুমি ফিরে যাও, পরে তোমাকে অন্য দায়িত্ব নিতে হবে। হেম, আমি কতবার মৃত্যুর কাছাকাছি গেছি তা তুমি জানো না। আমার বেঁচে থাকাটাই আশ্চর্যের। নিয়তি আমাকে নিয়ে এক অদ্ভুত খেলা খেলছে, বারবার ঠেলে দিয়েছে মৃত্যুর দিকে। এবার আমি নিজেই এগিয়ে যাব, দেখি কি হয়। তোমার বদলে আমার পক্ষেই এই ঝুঁকি নেওয়া স্বাভাবিক। এই বিশ্ব সংসারে আমার কেউ নেই। আমার জীবনের কি দাম আছে? কেউ আমার জন্য কাঁদবে না। আমি হারিয়ে গেলেও কেউ আমার কথা মনে করবে না। তুমি 2টি সন্তানের বাবা, তোমার স্ত্রী রয়েছে, তাদের ফেলে তুমি কেন অকালে চলে যাবে? ফুলার সাহেবকে মারার পর আমি সেখানে দাঁড়িয়ে থাকব, তুমি পালাবে। তোমাকে বাঁচতেই হবে, সেই জন্যই আমি এসেছি। আমাকে বাঁচাবার জন্য তুমি এসেছো? হঠাৎ তোমার এই আত্মত্যাগের সেন্টিমেন্ট উতলে উঠল কেন? তুমি গাছপালা ভালোবাসো, ওদের নিয়েই তো থাকলে পারতে। আমি গাছপালা ভালোবাসি বলে মানুষকে ভালোবাসতে পারবো না? তুমি গোয়ারের মতো মরতে যাচ্ছ জেনেও আমি কোনো ফুল গাছের দিকে হাঁ করে চেয়ে থাকবো? স্টিমার ঘাটায় কত রকমের মানুষ যাওয়া আসা করছে। এরই মধ্যে 2টি যুবক চায়ের ভাঁড় হাতে নিয়ে কি বিষয় তর্ক করছে তা কেউ ধারণাও করতে পারবে না। কে আগে প্রাণ দেবে তার প্রতিযোগিতা। হেম কিছুতেই তার দাবি ছাড়তে চায় না। ভরতও তাকে আড়াল করে রাখার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। এর আগে বন্ধুত্বের ব্যাপারে এরা 2 জন তেমন আবেগ দেখায়নি। তুমি থেকে তুই সম্বোধনেও নামেনি। আজই হঠাৎ প্রকাশ হয়ে পড়ল এদের বন্ধুত্ব এমনই এক জায়গায় পৌঁছে গেছে যে পরস্পরের প্রাণ বাঁচাবার জন্য 2 জনেই নিজের জীবন দিতে রাজি। এই গোয়ালন্দ থেকেই গৌহাটি যাবার স্টিমার ছাড়বে। আরও ঘণ্টা 3 বাকি আছে। স্টিমারটির নাম আসাম মেল। নোঙর করা হয়েছে একপাশে। সেদিকে তাকিয়ে ভরতের মনে পড়ল তার মায়ের কথা। আমার স্মৃতিতে মায়ের কোনো মুখ নেই। আসামের মানচিত্রই যেন সেই মা।
এই প্রথম আমি আসামে যাচ্ছি, নিয়তি আমাকে টেনে নিয়ে যাচ্ছে সেখানে। শেষে কি মায়ের কোলে গিয়ে আমি চির ঘুমে ঘুমোবো? এক অসম্ভব ঘটনা ঘটাতে চলেছে বাংলার দুই যুবক। তবে ভরত কি সত্যিই বাংলার? সারা জীবনে ভারতের নানা প্রান্তে কাটিয়েছে সে, তবু তার বুকের মধ্যে এখনো রয়ে গেছে মায়ের প্রতি এক হাহাকার। সেই হাহাকার এসে মেশে আসামের মাটিতে। তার মা যে আসামেরই কন্যা ছিল, যে মায়ের কোনোদিন মুখ দেখেনি ভরত, যে মায়ের কোলে কখনো মাথা রাখার সুযোগ হয়নি, সেই মায়ের টানেই যেন নিয়তি তাকে নিয়ে চলেছে আসামে। ভারত মাতার জন্য তার মায়ের ভূমি আসামেই কি শেষ ঘুম ঘুমোবে ভরত এ জীবনে? আর তাহলে ভূমিসুতার সঙ্গে ভরতের দেখা হলো না? শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো। আজ শুনলেন পর্ব 40। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, আবহ সঙ্গীত কৌশিক দাস, প্রযোজনায় ভিজুয়াল অডিও, গল্প পাঠে স্পন্দন দাস এবং দেবশ্রী মুখার্জি। ভরত মির্চি অগ্নি, সুরেন্দ্রনাথ সৌম্য চ্যাটার্জি, হেম অভিষেক মুখার্জি, বারিন সায়ন্তন ঘোষ, রসুল সুদীপ্ত ঘোষ, রবি সৌমেন চক্রবর্তী, সত্যেন শুভায়ন রয়, বিপিনচন্দ্র সৌরভ চক্রবর্তী এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।